আসসালামু আলাইকুম। আমার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় থেকে পড়াশোনা করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তাহমিনা আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো সংস্কৃতি ভূগোল, কোর্স কোড GETH 2005। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতার আজ আমার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপট। তাহলে দেখে নে আজ কি পড়ব। আজ পড়ব মেসোপটেমিয়া সভ্যতা কি, মেসোপটেমিয়া সভ্যতার রাজনৈতিক প্রেক্ষাপট, মেসোপটেমিয়া সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপট। গত ক্লাসে ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আজকে এই তিনটি বিষয়ে ধারণা দিব। শুরুতে জেনে নেই মেসোপটেমিয়া সভ্যতা কি। যদিও গত ক্লাসে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে বলেছি, তাও আবার আজকে একটু দেখে নেই। মেসোপটেমিয়া সভ্যতা ইরাকে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী অববাহিকা অঞ্চলে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বা পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীনতম সভ্যতা বিকশিত হয়। খ্রিস্টপূর্ব 3500 বছর পূর্বে এর সভ্যতার সূত্রপাত হয় এবং আনুমানিক 539 খ্রিস্টপূর্বাব্দে এর সমাপ্তি ঘটে। সমাজবিজ্ঞানী, ইতিহাস বিশারদ ও ভূগোলবিদগণ এই সভ্যতাকে ইরাক সভ্যতা বলে আখ্যায়িত করেন। গ্রিক শব্দ মেসো অর্থ মধ্যবর্তী এবং পটেমিয়া অর্থ অঞ্চল। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী, এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে গ্রিক মনীষীগণ এই সভ্যতাকে মেসোপটেমিয়া সভ্যতা বলে অভিহিত করেন। তাহলে মেসোপটেমিয়া সভ্যতাকে ইরাক সভ্যতা বলেও আখ্যায়িত করা হয়। অর্থাৎ ইউফ্রেটিস ও টাইগ্রিস এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে মনীষীগণ এই সভ্যতাকে মেসোপটেমিয়া সভ্যতা বলে অভিহিত করেছেন। মেসোপটেমিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট। মেসোপটেমিয়া অঞ্চলটি তিনটি স্বাধীন সাম্রাজ্যে বিভক্ত ছিল। সাম্রাজ্য তিনটি হল বেবিলন, সুমের ও অসুর। এই তিনটি রাজ্যে মধ্যে বেবিলন সাম্রাজ্য, আমরা এই তিনটি রাজ্য হলো বেবিলন, এসিরীয়, সুমেরীয় জাতি হিসেবে পরিচিত। যদিও আমি তোমাদের গত ক্লাসে এই সম্পর্কে বলেছি। এখন বেবিলন সাম্রাজ্য সম্পর্কে একটু আলোচনা করে নেই। বেবিলন ও পার্শ্ববর্তী কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র নগর নিয়ে একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বেবিলন সাম্রাজ্য বিস্তৃত ছিল। মেসোপটেমিয়া অঞ্চলের সিংহভাগ অঞ্চল ছিল বেবিলন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। বেবিলন সাম্রাজ্যের গড়ে ওঠা সভ্যতা ইতিহাসে বেবিলন সভ্যতা নামে খ্যাত। যেহেতু মেসোপটেমিয়া অঞ্চলের অর্ধাংশের বেশি একক এলাকা বেবিলন সাম্রাজ্যের অধীন ছিল ও অর্ধাংশে অনেক কম অংশ জুড়ে অপর দুটি সাম্রাজ্য সুমের ও অসুর বিস্তৃত ছিল। এই কারণে ইতিহাসে মেসোপটেমিয়া সভ্যতা বলতে যা বোঝায় বেবিলন সভ্যতা বলতে তাই বোঝানো হয়ে থাকে। বেবিলন ইতিহাসের অন্যতম প্রাচীন নগর। ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে খ্রিস্টপূর্ব 3500 বছর পূর্বে বেবিলন একটি পূর্ণাঙ্গ নগরে পরিণত হয়।
এই বেবিলন নগরকে কেন্দ্র করে গড়ে উঠে ইতিহাসখ্যাত বেবিলন সাম্রাজ্য, এবং এই বেবিলন সাম্রাজ্যের অধিবাসীগণ গড়ে তোলেন বেবিলন সভ্যতা। বেবিলন ও সুমের ও আসর সাম্রাজ্য সমসাময়িকভাবে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ে দক্ষিণে সুমের ও উত্তরে আসর সাম্রাজ্য আধিপত্য বিস্তার করলেও মেসোপটেমিয়ার সভ্যতার মধ্যভাগে এসে সুমের ও আসর সাম্রাজ্যের পতন ঘটে, এবং অবস্থানগত সুবিধার কারণে বেবিলন সাম্রাজ্যে একচ্ছত্র বিস্তার করে এবং সমস্ত মেসোপটেমিয়া অঞ্চল বেবিলন সাম্রাজ্যের আওতাভুক্ত হয়ে পড়ে। এই কারণে মূল মেসোপটেমিয়ার সভ্যতা পরবর্তী অর্ধাংশে বেবিলনীয় সভ্যতা নামেও পরিচিত। রাজা উরুকাগিনা। রাজা উরুকাগিনা সুমের রাজ্যের সম্রাট ছিলেন। তার রাজ্যের রাজধানী ছিল লাগাস নগর। রাজা উরুকাগিনা প্রতাপশালী ও কঠোর শাসক ছিলেন। তিনি প্রজাদের কর ভারে জর্জরিত করেন। রাজকর্মচারী ও দরিদ্র জনগোষ্ঠী রাজা কর্তৃক নিপীড়িত হতো। ইতিহাসে রাজা উরুকাগিনা অত্যাচারী রাজা হিসাবে পরিচিত ছিল। রাজা উরুকাগিনার অত্যাচার ও দুঃশাসনে রাজ্যে প্রজাদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এ সুযোগে পার্শ্ববর্তী উসমা রাজ্যের সম্রাট সুমের আক্রমণ করেন এবং রাজা উরুকাগিনাকে পরাজিত করে লাগাস অধিকার করে। ফলে রাজা উরুকাগিনার শাসন আমলের সমাপ্তি ঘটে। রাজা উরুকাগিনা মাত্র 10 বছর রাজত্ব করেন। রাজা সারগন। রাজা সারগন সিমেটিক বংশোদ্ভূত শাসক ছিলেন। তিনি ফোরাত ও টাইগ্রিস নদীর দোয়াব অঞ্চলে মেসোপটেমিয়ার মধ্যাঞ্চল আক্কাদ উপত্যকায় একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি অত্যন্ত দণ্ড ও প্রতাপশালী সম্রাট ছিলেন। অতি অল্প সময়ের মধ্যে সম্রাট সারগন সমগ্র সুমের অঞ্চল অধিকার করে পূর্বে পারস্য উপসাগর থেকে পশ্চিমে এশিয়া মাইনর পর্যন্ত সমগ্র সমতল ভূমি দখল করে একটি বিস্তীর্ণ সাম্রাজ্যের অধিকারী হন। রাজা সারগন মানব ইতিহাসের সর্বপ্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ভূমধ্যসাগর তীরবর্তী লেবানন পর্যন্ত তার সাম্রাজ্যের বিস্তৃত ছিল। রাজা সারগন শাসক হিসাবে অত্যন্ত কঠোর ও অত্যাচারী ছিলেন। তার শাসনামলের সময়কালটি আক্রমণ ও প্রতিরক্ষা প্রতিবিধানের কাজে অতিক্রান্ত হয়। ফলে সভ্যতার অগ্রগতি অতিশয় মন্থর ছিল। রাজ্য জনজীবন ছিল অশান্ত, কলহপূর্ণ ও দুর্বিষহ। এই সুযোগে দক্ষিণাঞ্চলের সুমের সম্রাট সারগীয় সাম্রাজ্য আক্রমণ করে সারগন বংশধরের পতন ঘটায়। রাজা উরুনাম্য। সুমেরীয় সম্রাটের নিকট সারগীয় সাম্রাজ্যের পতনের পরবর্তী 200 বৎসর মেসোপটেমিয়া অঞ্চলে সংঘাতময় সময় অতিবাহিত হয়। ক্ষুদ্র নগর রাষ্ট্রসমূহ অহরহ পরস্পরের সাথে সংঘর্ষ ও যুদ্ধের বিগ্রহে লিপ্ত হয়ে পড়ে। এই সময়কালটি ছিল ক্ষুদ্র ক্ষুদ্র রাজার উত্থান ও শতাব্দী। সুমের সম্রাট উরুনাম্য প্রায় 100 বৎসর রাজত্ব করেন। ঐতিহাসিকগণ উরুনাম্য রাজ্য প্রতিষ্ঠাকে সুমেরীয় রাজ্য পুনর্জাগরণ নামে অভিহিত করেন। খ্রিস্টপূর্ব 2000 শতাব্দীতে পারস্যে ইলামীয় ও আরমীয় সম্প্রদায়ের যৌথ আক্রমণে উরুনাম্য সম্রাটের পতন ঘটে। উরুনাম্য তার সময় তার রাজ্যে বহু কীর্তি স্থাপনা নির্মাণ করেন।
পূর্ণাঙ্গ শাসনামলের প্রথম দিকে অত্যন্ত প্রজাবৎসল ও জনহিত রাজা হিসাবে প্রিয়ভাজন ছিলেন, কিন্তু রাজত্বের শেষ ভাগে নিষ্ঠুর ও অত্যাচারী হয়ে ওঠেন। রাজা হাম্মুরামি। সুমের সম্রাট উরনাম্য পতনের অব্যাহতির পরে সুমের সাম্রাজ্যের জবানিকাপাত ঘটে। এ সময় উত্তরাঞ্চলে আক্কাদ এলাকা থেকে একটি উৎকর্ষ উন্নত জাতি সমগ্র মেসোপটেমিয়া অঞ্চলে আধিপত্য বিস্তার করে এবং বেবিলন নগরে রাজধানী স্থাপন করে একটি রাষ্ট্র গঠন করে। ইতিহাসে এই সম্প্রদায় বেবিলন সম্প্রদায় এবং রাজা বেবিলনীয় সাম্রাজ্য নামে খ্যাত। বেবিলনের সাম্রাজ্যে সুদীর্ঘ 400 বৎসর প্রায় 2000 থেকে 1600 খ্রিস্টপূর্বাব্দ স্থায়ী হয়। খ্রিস্টপূর্ব 1770 সালের দিকে বেবিলন সাম্রাজ্যের উন্নতি চরম শিখরে আরোহণ করে। ইতিহাসে বেবিলিয়ান শাসনামলকে বেবিলিয়ান সভ্যতা নামে বলা হয়ে থাকে। সেমিটিক সম্প্রদায়ের বিচক্ষণ মানুষদের হাতে এই সভ্যতার ব্যাপকভাবে অগ্রগতি সাধিত হয়। বেবিলিয়ান শাসকবর্গের মধ্যে সম্রাট হাম্মুরামি সর্বাপেক্ষা বুদ্ধিমান ও দূরদর্শী শাসক ছিলেন। তিনি খ্রিস্টপূর্ব 1792 সাল থেকে খ্রিস্টপূর্ব 1750 সাল পর্যন্ত মোট 42 বৎসর রাজত্ব করেন। দক্ষিণ পারস্য উপসাগরের কিনারা থেকে উত্তরে সিরিয়া পর্যন্ত তিনি রাজ্য সম্প্রসারণ করেন। সম্রাট হাম্মুরামি নেপাল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রয়াস করেন এবং প্রজাকুলের ভাগ্য বিধাতা হিসাবে স্বীকৃতি পান। 40 বছর রাজত্ব করার পর সম্রাট হাম্মুরাবির শাসনামলের অবসান ঘটে। সম্রাট হাম্মুরামি মানব ইতিহাসে সর্বপ্রথম লিখিত আইন প্রণয়ন করেন। তিনি রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। সম্রাট হাম্মুরামি প্রণীত আইনগুলি একটি বিশাল আকৃতির স্তম্ভের গায়ে শিলালিপি রূপে খোদাই করে লোকালয়ে স্থাপন করে রাখেন। এই স্তম্ভের উচ্চতা ছিল 8 ফুট। স্তম্ভটি 2টি অংশে বিভক্ত ছিল। ঊর্ধ্বাংশে ক্ষুদিত স্বয়ং ছিল হাম্মুরাবি এবং ঈশ্বরের প্রতিকৃতি। সম্রাট হাম্মুরাবি 2 হাতের অঞ্জলি ভরে ঈশ্বরকে অর্ঘ্য প্রদান করেছে। সম্রাট হাম্মুরাবি সর্বমোট 282টি আইন প্রণয়ন করেন। হাম্মুরাবি প্রণীত আইনের কয়েকটি নমুনা নিম্নে প্রদান করা হলো। কোনো ব্যক্তি অন্য ব্যক্তির অঙ্গ বিনষ্ট করলে তাও সেই অঙ্গ বিনষ্ট করে দেওয়া হবে। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক ইত্যাদি। খ, কোনো সামগ্রী কেনার পূর্বে ক্রেতাকে তার দায়িত্ব বহন করতে হবে। খরিদ্দান্তে কোনো প্রকার নালিশ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। জনকের প্রতি সন্তানের অশালীন আচরণ অমার্জনীয় অপরাধ বলে গণ্য করা হবে। নগরে নবাগত পরিব্রাজক লুণ্ঠিত হলে নগরবাসীকে তা পুষিয়ে দিতে হবে। সম্রাট আশুরবাণীপাল। বেবিলন সাম্রাজ্যের সূর্য যখন মধ্য গগনে প্রদীপ্তমান, ঠিক সে সময়ে মেসোপটেমিয়া উত্তর অঞ্চলে আশুর নামে একটি শক্তিশালী সাম্রাজ্যের সূত্রপাত হয়। সম্রাট আশুরবাণীপাল আশুর সাম্রাজ্যের রাজা ছিলেন। খ্রিস্টপূর্ব 883 সাল থেকে খ্রিস্টপূর্ব 859 সাল নাগাদ সম্রাট আশুরবাণীপাল রাজত্ব করেন। সম্রাট আশুরবাণীপাল একজন অত্যাচারী রাজা ছিলেন। তার অত্যাচার ও নির্যাতনে রাজ্যে প্রজা বিদ্রোহ দেখা দেয়।
সম্রাট তিগ্লাত-পিলেন। সম্রাট আশুরবানিপালের পতনের পর রাজা তৃতীয় সম্রাট তিগ্লাত-পিলেন আশুর সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন। তিনি অত্যন্ত সুশাসন ও প্রজাবর্ষণ শাসক ছিলেন। তার সুশাসনে সাম্রাজ্যের শান্তি ও অগ্রগতি অব্যাহত থাকে। রাজা নাবাপোলমার। সম্রাট হাম্মুরাবির মৃত্যুর পর বেবিলনীয় সাম্রাজ্যে প্রায় 400 বৎসর শান্তি ও স্থিতিশীলতা বিরাজ ছিল। এ সময় বেবিলন সাম্রাজ্যের অগ্রগতি চরম শিখরে আরোহণ করে, কিন্তু পরবর্তী পর্যায়ে বেবিলন সাম্রাজ্যে ব্যাপক গোলযোগ ও বিশৃঙ্খলা অবতারণা হয় এবং এই অবস্থা প্রায় 500 বছর অব্যাহত থাকে। এই গোলযোগ বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খ্রিস্টপূর্ব 600 শতাব্দীতে রাজা নাবোপোলমার বেবিলনের শাসনভার গ্রহণ করেন। তিনি মোট 75 বৎসর রাজত্ব করেন। বেবিলন সাম্রাজ্যের রাজনৈতিক অস্থিরতা পার্শ্ববর্তী পারস্য সম্রাটকে রাজ্য আক্রমণে উৎসাহিত করে তোলে। মেসোপটেমিয়া সভ্যতার অর্থনীতি প্রেক্ষাপট। এখন আমি মেসোপটেমিয়া সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। শুরুতে কৃষি। মেসোপটেমিয়া সভ্যতার মূল অর্থনৈতিক ভিত্তি ছিল কৃষি উৎপাদন। মানব ইতিহাসে এ অঞ্চলে পূর্ণাঙ্গ কৃষির উদ্ভব হয়। একটি উন্নত কৃষি সম্প্রদায়ের হাতে মেসোপটেমিয়ান সভ্যতার বিকাশ সংঘটিত হয়। মেসোপটেমিয়ান অঞ্চলে কৃষিকর্মীরাই সর্বপ্রথম ভূমি কর্ষণ পদ্ধতিতে কৃষি কার্য করা শিখে। তারাই প্রথম কাঠের লাঙ্গল দ্বারা ভূমি কর্ষণ করে আবাদ করা আরম্ভ করে। মেসোপটেমিয়ান কৃষকরা সর্বপ্রথম নানা রকম শস্য আবিষ্কার করে, যে সকল শস্য উৎপাদন করা শিখে। মেসোপটেমিয়া অঞ্চলে কৃষি ব্যবস্থা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এ অঞ্চলে কৃষকরাই সর্বপ্রথম কৃষিক্ষেত্রে পানির সেচ ব্যবস্থা প্রচলন করে। তারা খাল খননের মাধ্যমে ইউফ্রেটিস নদী থেকে পানি এনে কৃষি জমিতে সরবরাহ করত। এ সকল খালের নিয়ন্ত্রণ, পানি ব্যবহার ও তত্ত্বাবধানের জন্য রাষ্ট্রীয় প্রশাসন ব্যবস্থা লোকবল নিয়োজিত ছিল বলে প্রমাণ পাওয়া যায়। মেসোপটেমিয়া অঞ্চলে মৃত্তিকা ছিল কৃষি উপযোগী অত্যন্ত উর্বর। মৃত্তিকায় প্রচুর পরিমাণে কৃষিপণ্য উৎপন্ন হতো। নিরক্ষর কৃষক শ্রেণীর মনে এরকম ধারণা ঢুকিয়ে দেওয়া হতো যে নগর দেবতার অনুকম্পায় এবছর ভালো ফসল উৎপন্ন হয়েছে, তাই দেবতার সন্তুষ্টির জন্য কৃষকগণকে শস্যের সিংহভাগ মন্দিরে জমা দিতে হতো। অবশ্য মৌসুম শুরুর প্রাক্কালে মন্দির থেকে দরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ সরবরাহ করা হতো। দারিদ্র কৃষকগণ দুর্ভিক্ষে আক্রান্ত হলে মন্দির থেকে উদ্ধৃত ফসলের হিস্যা বিতরণ করা হতো। 2. পশুপালন। মেসোপটেমিয়ান কৃষিজীবী সম্প্রদায় শস্য উৎপাদনের পাশাপাশি পশুপালনে পারদর্শী ছিল। গৃহপালিত পশুগুলোর মধ্যে ঘোড়া, গাধা, ভেড়া, ছাগল, গরু, বিড়াল, শূকর প্রধান ছিল। তারা সর্বপ্রথম পশুকে পরিবহন ও কৃষিকাজে ব্যবহার করা শিখে। তারা বোঝা বহনের জন্য গাধাকে ব্যবহার করত। মেসোপটেমিয়ান কৃষকদের পশুপালনের দ্বিতীয় আঙ্গিক ছিল দুগ্ধ উৎপাদন। তারা সে সময় উন্নত মানের দুগ্ধ খামার গড়ে উঠেছিল। 3. ব্যবসা বাণিজ্য। মেসোপটেমিয়া সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অংশ
ছিল ব্যবসা বাণিজ্য প্রাধান্য। মানব ইতিহাসে এ অঞ্চলে সর্বপ্রথম ব্যবসা বাণিজ্যের প্রচলন সংঘটিত হয়। প্রাথমিক পর্যায়ে বাণিজ্যের ধরন ছিল বিনিময় প্রণালীর ব্যবসা। কৃষিজীবী সম্প্রদায় কৃষি পণ্যের বিনিময়ে কারিগরি সম্প্রদায়ের নিকট থেকে কৃষি উপকরণ সংগ্রহ করত। ইউরোপে বাণিজ্যের ব্যাপকতা বৃদ্ধি পায়। ব্যবসা বাণিজ্যে দ্রব্য সামগ্রীর সাথে সংযুক্ত হয় ধাতু, পাথর ও কারুপণ্য, স্বর্ণ, তাম্র, টিন, রৌপ্য, কাঠ, প্রস্তর, অলংকার, গৃহ উপকরণ ইত্যাদি আমদানি রপ্তানি করা হতো এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। কারিগরি শিল্প। মেসোপটেমিয়া সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপটের অপর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কারিগরি শ্রেণীর শিল্প উৎপাদন। মেসোপটেমিয়া সমাজে নানা পেশা শ্রেণী কারিগর সম্প্রদায়ের বসবাস ছিল। ইতিহাসবিদদের ধারণা, মানব সভ্যতার এ পর্বে এই অঞ্চলে সর্বপ্রথম বয়ন শিল্প উৎপাদিত হয়। এখানে তোমরা দেখছো সুতা বুননের চিত্র একটি দেখা যাচ্ছে। মেসোপটেমিয়া সমাজে সর্বপ্রথম মৃৎ শিল্পের বিকাশ ঘটে। কর্মকার শ্রেণী মৃৎশিল্পীগণ নরম কাদা দিয়ে হাড়ি, ইট, মূর্তি বানাতো, সেগুলো রোদ্রে শুকিয়ে ব্যবহার ও বাণিজ্য করত। মেসোপটেমিয়ান কারিগরগণ কাঠের কাজ জানত। তারাই প্রথম কাঠ দিয়ে লাঙ্গল তৈরি করেছিল। কাঠমিস্ত্রির হাতে সভ্যতার সর্বাপেক্ষা মূল্যবান আবিষ্কার চাকা উদ্ভাবিত হয়। মেসোপটেমিয়ার কাঠমিস্ত্রিগণ গরুর গাড়ির চাকা আবিষ্কার করে পরিবহন ক্ষেত্রে নবদিগন্তের সূচনা করে। চাকা ও গাড়ি তৈরি মেসোপটেমিয়ার মানুষের নিজের বোঝা পশুর গাড়ি চাপিয়ে দেয়। মেসোপটেমিয়া সমাজের অপর উল্লেখযোগ্য পেশাজীবী সম্প্রদায় ছিল রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিগণ ইট তৈরি করতে শিখে এই নির্মাণ কবিরা মানবজাতিকে উপহার দেয় অট্টালিকা ও আবিষ্কার করে নির্মাণের গাঁথুনি কৌশল, যা আজ অবধি সমগ্র পৃথিবী রাজমিস্ত্রি ও প্রকৌশলীগণ অনুসরণ করে আসছে। গাঁথুনি কৌশলটি প্রথম ধাপে ইটগুলি সোজা হলে পরের আড়াআড়ি গাঁথা হয়। দুটি ইটের ফাঁকে একটি ইট মাঝখানে বরাবর স্থাপন করা হয়। আশা করি তোমরা এতক্ষণ আমার আলোচনা বুঝতে পেরেছ। মেসোপটেমিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট এবং মেসোপটেমিয়ার অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছি। সবাই ভালোভাবে বুঝতে পেরেছ এবং বাসায় পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় অবস্থান করো। আল্লাহ হাফেজ।